আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা শিখব রোটরি কম্প্রেসার কিভাবে কাজ করে। রোটরি কম্প্রেসারের বিভিন্ন অংশ আমাদের পিছনে বোর্ডে কিন্তু একটা রোটরি কম্প্রেসারের চিত্র অঙ্কন করছি। এখন আপনারা এই রোটরি কম্প্রেসারের কি কি অংশ আছে প্রধান অংশগুলো দেখবেন এবং এই কম্প্রেসারটা কিভাবে পরিচালিত হয়, কিভাবে কানেকশন করতে হয়, একটা এসির কম্প্রেসারকে চালাতে হলে কি কি লাগে, সকল ডিটেলস আমরা এখানে দেখব। তো একটা কম্প্রেসারের মধ্যে কি কি থাকে? দুইটা অংশ থাকে, একটা হলো মেকানিক্যাল পার্ট আর একটা হলো কি ইলেকট্রিক্যাল পার্ট। ইলেকট্রিক্যাল পার্ট মানে পাওয়ার, আমরা পাওয়ার দিচ্ছি আর তখন কি হচ্ছে, ভিতরে আর্মেচার আছে, রোটর আছে, রোটরের সঙ্গে পাম্প যুক্ত আছে আর তখন কম্প্রেসারটা কি হচ্ছে, টর্ক সৃষ্টি করতেছে, ঘুরতেছে আর পাম্পিং তৈরি হচ্ছে। আর পাম্পিং এর ফলেই কিন্তু কম্প্রেসার গতিশীল হচ্ছে এবং গতিশীলের কারণে আমরা রেফ্রিজারেশন সাইকেল সম্পন্ন করতেছি। এখন কম্প্রেসার কাকে বলে আমরা আগের ধাপে পড়ছি, যে আমরা আবারও বলি যে কম্প্রেসার কাকে বলে, তাহলে ওই কম্প্রেসার বলতে সবই এক। এখন কম্প্রেসার যদি বলতে যাই কাকে বলে, তাহলে বলতে হবে যে যন্ত্রের সাহায্যে বায়বীয় পদার্থকে শোষণ সংকোচন প্রক্রিয়ার মাধ্যমে তাপ ও চাপ বৃদ্ধি করে উচ্চ চাপে নির্বিঘ্নে গতিশীল করা যায়, তাকে কম্প্রেসার বলা যায়। এখন এই এসি রোটরি কম্প্রেসারও তাই করে, ওই ফ্রিজের রেসিপ্রোকেটিং কম্প্রেসারও তাই করে, স্ক্রল কমপ্লেন কম্প্রেসারও তাই করে। প্রত্যেকটা কম্প্রেসারই কিন্তু একইভাবে কাজ করে। আমরা এখানে একটা চিত্র নিয়েছি রোটরি কম্প্রেসর। এই রোটরি কম্প্রেসর কি কি অংশ থাকে? এখানে ভিতরে আর্মেচার আছে, কয়েল আছে, তারপরে কি আছে, এটা ইকোমোলেটার, এরপরে ডিসচার্জ আছে এবং কানেক্টর পিন আছে। কয়টা? তিনটা কানেক্টর পিন আছে। তাহলে আমরা ধাপে ধাপে এগুলো সম্পন্ন করি। এসব থেকে আমরা প্রথমে কয়েল নিব। আমাদের দুইটা কয়েল থাকে না, কয়েলগুলোর কি নাম? তাহলে আমরা রানিং এবং স্টার্টিং কয়েল দুই আগে নিয়ে নিই। আমরা দুইটা কয়েল নিই। তো এখন এই যে এখানে তিনটা পিন আছে, এই তিনটা পিন কিন্তু হবে আমাদের একটা রানিং, একটা স্টার্টিং আর একটা কমন। আমরা যদি এই কানেক্টর অনুযায়ী যাই, কানেক্টরের মধ্যে কিন্তু লেখা আছে এস আর সি। যদি এই কানেক্টর না থাকে, কম্প্রেসারের এটার উপরে কোনো সিল না থাকে, তাহলে আমরা কিভাবে খুঁজে বের করব যে কোনটা রানিং, কোনটা স্টার্টিং আর কোনটা কমন? ধরে নিতে হবে অনুমান করে সব সময় কমন কোন দিকে থাকে, উপরের দিকে থাকে, ফাংশনে থাকে। এখন ধরে নেন বাম সাইডে আছে স্টার্টিং, ডান সাইডে আছে রানিং, ধরে নেন। তারপরে কয়েলের মাপ দিবেন। তো আমরা এইখানে যে দুইটা কয়েল নিছি, নিচেরটাকে মনে করেন রানিং কয়েল, উপরেটাকে স্টার্টিং কয়েল। আমরা যদি এখন সংযোগ দেই, তাহলে কিভাবে সংযোগ করব? এই দুটাকে প্রথমে কি করব, কমন প্রান্ত ব্যবহার করব। এই যে কমন, কমনের সাথে কিন্তু ভিতরে একটা ওভারলোড থাকে এরকম। প্রত্যেকটা রোটারি কম্প্রেসারের ভিতরে কানেক্টরের পিনের আগে একটা ওভারলোড দেওয়া থাকে, নাম কি? থার্মাল ওভারলোড। থার্মাল মানে কি? তাপমাত্রা কন্ট্রোল করে। অতিরিক্ত গরম হয়ে গেলে লাইনটাকে সে কি করে, কমন থেকে বিচ্ছিন্ন করে দেয়, তখন কিন্তু আর কম্প্রেসারটা চলে না। তাহলে এটা কি হলো? ও এল মানে ওভারলোড। আর এটা হলো কি? ডিসচার্জ। আর এটা হলো কি? সাকশন। আর এটা হলো কি? ইকোমোলেটর। ইকোমোলেটর সাকশন। এখন আমরা কমন এবং রানিং স্টার্টিং কাজটা শেষ করি, তারপরে কম্প্রেসারের অন্যান্য অংশগুলো বোঝাই দিব। তাহলে এই স্টার্টিং যদি আমরা এখানে নিয়ে নেই, এইখানে এটা প্যাচ পরে আমরা এটাকে রানিং করি, এটাকে রানিং করি, এটাকে স্টার্টিং করি। তাহলে রানিং প্রান্ত আমাদের কিন্তু এখানে চলে আসবে, এই স্টার্টিং প্রান্ত আসা এখানে যোগ হবে। এখন আমরা ইচ্ছা করলে এটাকেও রানিং করতে পারি, এটাকেও স্টার্টিং করতে পারি। তাহলে আমরা যদি পরিবর্তন করে দিতে পারি, কোনো অসুবিধা নাই। মনে করেন যে এটা স্টার্টিং দিলাম, এটা হলো রানিং দিলাম, আমরা মাপে যেটা পাবো সেটাই রানিং এবং স্টার্টিং শনাক্ত করব। মাপ দিয়ে ওহমস যেটা কম বেশি পাবো। এখন রানিং এর ওহমস বেশি থাকে না স্টার্টিং এর ওহমস বেশি থাকে? স্টার্টিং এর ওহমস বেশি থাকে। আমরা কিন্তু এখন মার্ক দিয়ে নিয়ে নিছি, এখন যেটা হয় সেটাই কিন্তু আমরা করব। আমরা কিন্তু রানিং স্টার্টিং এর চিহ্নগুলো আবারও সরায় ফেলাইছি।
কারণ আমাকে এটা বের করতে হবে। কমন, রানিং, স্টার্টিং বের করার জন্য আমরা একটু ওলট পালট করে নিলাম। তো এখন মনে করেন যে কোনটা রানিং কোনটা স্টার্টিং আমরা কিছুই দিলাম না, এটাও পরিষ্কার করে দিলাম, এটাও পরিষ্কার করে দিলাম, শুধু একটা রাখলাম, কমন রাখলাম। এখন আমরা মাপ দিব এইটা থেকে এটা রেজিস্ট্যান্স কত, এটা থেকে এটা রেজিস্ট্যান্স কত। মাপ দেওয়ার পরে আমরা সিলেক্ট করব। এখন এই দুইটা কয়েলের কোনটার রেজিস্ট্যান্স বেশি হবে? স্টার্টিং এর। তাহলে ধরে নেন যদি এটাই স্টার্টিং হয় তাহলে এখানে কি দেব আমরা? এস দিব। আর এটার রেজিস্ট্যান্স যদি কম হয় তাহলে কি দেব? এটা। তাহলে এখানে আসবে কি? রানিং। যদি মাপ দেওয়ার পরে আমরা পাই, এই তো মাপ দেওয়ার পরে আমরা পাই, তখন আমরা মার্ক করতে পারবো। তা আপাতত উপরে কমন, ডান দিকে স্টার্টিং, বাম দিকে রানিং, কয়েল কানেকশন গুলা ভিতরে এভাবে থাকে। তো এখন এটা শনাক্ত করার উপায় হলো যদি সিল এবং উপরের এই কানেক্টর কভার থাকে তাহলে আপনাদের জন্য চেনা কি সহজ। যদি সিলও না থাকে, কানেক্টরও না থাকে, তাহলে আপনাদের জন্য এটা চেনা কঠিন। তখন যে কোনো একটা পিনকে কমন ধরতে হবে, যে কোনো একটা পিনকে কমন ধরে মাপামাপি করতে হবে। মাপ দেওয়ার এক পর্যায়ে 3 রকম রেজিস্ট্যান্স দেখাবে। রানিং থেকে কমন একটা রেজিস্ট্যান্স দেখাবে, স্টার্টিং থেকে কমন একটা রেজিস্ট্যান্স দেখাবে, আবার স্টার্টিং এবং রানিং এর যোগফল একটা রেজিস্ট্যান্স দেখাবে। ধরে নেন স্টার্টিং এর রেজিস্ট্যান্স এখানে মনে করেন যে কত আসছে, 3.5। তাহলে স্টার্টিং এর কত আসবে? এটা স্টার্টিং, স্টার্টিং এর রেজিস্ট্যান্স মনে করেন 3.5 আসছে, রানিং এর কত আসবে? 3.2 হলো। এখন 3.2, এটা হলো 3.2 হলো স্টার্টিং, রানিং এর হলো 2.5। এখন স্টার্টিং এবং রানিং এর যোগফল কত হবে? এই 3.5 যোগ 2.5 সমান কত হইতেছে? 6 ওহমস। তাহলে এই রানিং এর স্টার্টিং এর রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি দেখাচ্ছে। এখন তিনটা রেজিস্ট্যান্স পাইছি, একটা হলো 6 ওহমস, একটা 2.5, একটা 3.5। তাহলে এখন রানিং কোনটা বের করবো আমরা? যেটা সবচেয়ে বেশি কম রেজিস্ট্যান্স। তারপরে দ্বিতীয় ধাপে আসবো যেটা মাঝারি রেজিস্ট্যান্স, সেটা হলো স্টার্টিং। তারপরে সবচেয়ে বেশি যেটা হলো দুইটার যোগফল। এ হলো আমাদের রানিং এবং স্টার্টিং কমন বের করার সহজ পদ্ধতি। বোঝা গেছে? আমরা কিন্তু এখানে ওলট পালট করছি কি জন্য? বোঝার জন্য, মাপ দিয়ে বের করার জন্য। আমি যে কোনো পিনকে রানিং করতে পারি, যে কোনো পিনকে স্টার্টিং করতে পারি, কিন্তু এটা সঠিকভাবে বের করার নিয়মটা হলো আমার মাপ যোগের বিষয়, ওহমস নির্ণয় করে। এখন ওহম স্বাভাবিক অবস্থায় রানিং কয়েলে কম থাকবে। কেন কম থাকবে? রানিং কয়েলে তারের সংখ্যা মোটা, আর স্টার্টিং কয়েলে তারের গেজের সংখ্যা কি চিকন। এই কারণে রেজিস্ট্যান্স ওখানে কি হচ্ছে? বেশি হচ্ছে, আর রানিং এ কি হচ্ছে? কম হচ্ছে। তো এখন এই কম্প্রেসারকে যদি আমরা চালাতে যাই তাহলে আমাদের একটা কি ক্যাপাসিটর লাগবে? রানিং ক্যাপাসিটর লাগবে। মনে করেন যে আমি এখানে একটা ক্যাপাসিটর নিলাম, 2 পেন ক্যাপাসিটর নিলাম, ঠিক আছে? তো কম্প্রেসারটা মনে করেন যে 2 টন, 2 টন ক্যাপাসিটির কম্প্রেসার। তাহলে কম্প্রেসারের ক্যাপাসিটর কত হবে? এটা হলো 3 পিন কম্বাইন। যদি আমরা 2 পিন নেই, আমরা 2 পিন এখানে দিব। যে 2 পিনের মধ্যে একাধিক পিন থাকে, এরকম একাধিক পিন থাকে না? এরকম একাধিক পিন থাকে, বিভিন্ন জ্যাক আসে এটার মধ্যে ঢোকার জন্য। তো 2 টন হয় তাহলে 50 মাইক্রোফ্যারাড দিয়ে দিই, 50 মাইক্রোফ্যারাড রানিং ক্যাপাসিটর দিয়ে দিলাম। এন্ড ক্যাপাসিটর সংযোগ করতে হবে। তো সংযোগ করলে আপনি আগে চলে যাবেন কোথায়? কাসেটটায়। তাহলে আপনার জিনিসটা কি হবে? সোজা হবে। কাসেটটা হইলে যে এখানে দিয়ে দিলেন, তারপরে এখান থেকে স্টার্টিং এ দিয়ে দিলেন। এখন লাইন বের করতে হবে সর্বপ্রথম কমন থেকে, কমন থেকে একটা লাইন নিলেন, এখন রানিং থেকে আরেকটা লাইন নিলেন। তাহলে আমাদের এটা যদি কাল নিউট্রাল ধরেন তাহলে এটা কি হবে? লাইন। তাহলে 220 ভোল্ট এখানে আপনি সাপ্লাই দিলেন। এখন দেখেন তো বোঝা গেছে কিনা জিনিসটা? রানিং কোথায় দিছি? ক্যাপাসিটরের রানিং প্রান্তে, এই যেটা রানিং পয়েন্ট না, এটা রানিং পাইছি, এটাতে দিছি। স্টার্টিং এর সাথে কোনো সংযুক্ত আছে? কোনো লাইন সংযুক্ত আছে? শুধু স্টার্টিং এর তার স্টার্টিং এ লাগছে। এখন ভুলক্রমে যদি এই ফেজ তার এসে এটা দিয়ে যান তাহলে কিন্তু কম্প্রেসারটা চালু হচ্ছে না। চালু হতে লাগে বেশি কারেন্ট নিয়ে কি হবে? ওভারলোড টিপ করবে, কম্প্রেসারে কয়েলটা
নষ্ট হয়ে যাবে। চেঞ্জ করতে হবে কি, আপনি এই দুই তার উলট পালট করতে পারবেন না কখনো। রানিং যেখানে দিবেন সেখানেই আপনাকে ফেজ দিতে হবে অথবা নিউট্রাল দিতে হবে। এখন কথা আসতে পারে যে আমরা কমনে ফেজ দিব না ক্যাপাসিটারে ফেজ দিব, কমনে নিউট্রাল দিব না ক্যাপাসিটারে নিউট্রাল দিব। আপনি ফেজ নিউট্রাল যেখানেই দেন দিতে পারেন, কিন্তু সুইচে আপনাকে দিতে হবে ফেজ। সার্কিট ব্রেকার মানে যেটা মেইন সার্কিট ব্রেকার বা মাল্টিপ্লাগ যেখানে ব্যবহার করেন, সুইচটা অফ করার পরে কখনোই যেন কম্প্রেসারের কমন অথবা রানিং পয়েন্টে বিদ্যুৎ না আসে সুইচ অফ করার পরে। এখন সুইচ অফ করে দিচ্ছেন, সুইচে নিউট্রাল ফেলাইছেন, এন্ড ক্যাপাসিটর খুলতে গেছেন, তাহলে কি করবে? একটা শর্ট দিবে, শর্ট দিয়ে ক্ষতি হইতে পারে। তাহলে আপনাকে সবসময় সুইচ, এখন যদি সুইচ দেন, এখানে যদি আমরা সুইচিং করি, যদি ডাবল সার্কিট ব্রেকার নেই, ডাবল পোল, তাহলে কিন্তু আমাদের সহজে দুইটাই অফ হয়ে যাচ্ছে। আমরা এখানে যদি একটা সার্কিট ব্রেকার নেই, ডাবল পোল সার্কিট ব্রেকার, এই মনে করেন একটা সার্কিট ব্রেকার নিলাম, এটা একটা হলো ডিপি, ঠিক আছে, ডিপি ডাবল পোল সার্কিট ব্রেকার দিলাম, তাহলে এই যে একটা লাইন দিলাম আর এখানে এসে এখানে একটা লাইন দিলাম, তাহলে এটা যদি আমি অফ করে দিই তাহলে একবারে লাইন ফেজ দুইটাই কিন্তু অফ হয়ে যেতেছে। আর যদি সিঙ্গেল নেই তাহলে সবসময় যেটা ফেজ দিব ওইটার মধ্যে সার্কিট ব্রেকারটা ব্যবহার করতে হবে। আর যদি ডাবল পোল নেই তাহলে নিউট্রাল ফেজ দুইটাই একসঙ্গে অফ হয়ে যাচ্ছে, তার মানে আমার কোনো সমস্যা হচ্ছে না। তবে এসির ক্ষেত্রে সব সময় ডাবল পোল সার্কিট ব্রেকার ব্যবহার করা উচিত। ডাবল পোল সার্কিট ব্রেকার এই যে এখানে আছে, এই যে ডাবল পোল 2 পয়েন্টের, এটা হলো সিঙ্গেল পোল 1 পয়েন্টের, এই যে ডাবল পোল টিপি, এটা হলো এসপি মানে সিঙ্গেল পোল, এটা হলো টিপি 3 ফেজের। তাহলে সব সময় আমরা এসিতে ডাবল পোল সার্কিট ব্রেকার ব্যবহার করবো, তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। লাইন বন্ধ, আপনি সুন্দর করে কাজ করবেন। তাহলে আমাদের একটি কম্প্রেসরকে চালু করতে হলে আমাদের কি লাগে? ক্যাপাসিটর লাগে। ক্যাপাসিটর ছাড়া কিন্তু এসির কম্প্রেসর রানিং করতে পারবেন না। চালু করতে পারবেন, কিন্তু এটা হলো অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে চলার জন্য ক্যাপাসিটর প্রয়োজন। যেই ক্যাপাসিটরটা ব্যবহার করি এটা কি কি ক্যাপাসিটর? রানিং ক্যাপাসিটর। এখন টন অনুযায়ী ক্যাপাসিটর অনুযায়ী এসির কম্প্রেসরের ক্যাপাসিটরের মান কমবে এবং বাড়বে। এবং এই ক্যাপাসিটর গুলো কোথায় ব্যবহার করা হয়? শুধুমাত্র সিঙ্গেল ফেজ কম্প্রেসরে এই ক্যাপাসিটর ব্যবহার করা হয়, 3 ফেজে কোনো ক্যাপাসিটরের প্রয়োজন পড়ে না। মনে থাকবে? মনে করতে পারেন যে এসি সব কম্প্রেসরে মনে ক্যাপাসিটর ব্যবহার করা লাগে না, শুধুমাত্র কি সিঙ্গেল ফেজ কম্প্রেসরেই ক্যাপাসিটর ব্যবহার করা হয়, মনে থাকতে হবে। এখন 1.5 টনে থাকবে 35, না সরি 1 টনে থাকবে 35, তারপরে 1.5 টনে থাকবে হলো 40 থেকে 45, আবার 2 টনে থাকবে 50 থেকে 60, এরকম আর কি। তো ক্যাপাসিটরের মানগুলো আমরা সঠিকভাবে জেনে নেব। তো এখন আসেন, এই সম্পূর্ণ কম্প্রেসরের ভিতরে যেমন একটি কয়েল আছে আর একটা পাম্প আছে। তো এই যে ইকোমোলেটর এখানে কিন্তু খোলা অংশ, ঠিক আছে, এটা কিন্তু পাম্পের সাথে সংযুক্ত। এই যে সাকশন লাইনটা আমরা দিছি না, এই যে মেকানিক্যাল, এই যে ডিসচার্জ, এই দিকটা যে বাতাসটা বের হচ্ছে, এখানে কিন্তু পাম্প থাকবে নিচে কম্প্রেসরের। আর এই ডিসচার্জ একটা ফাঁপা অংশ কাটবেন, দেখবেন যে এই ডিসচার্জের সাথে এই পাম্পের কোনো অংশের সংযুক্ত না, ভিতরেই পাম্প তৈরি হচ্ছে, এই পাম্পেই এই ছিদ্র দেয়া বের হয়ে যাচ্ছে। আর বের হওয়ার কারণের নাম হচ্ছে ডিসচার্জ। ফ্রিজে যেমন একটা পাইপ বের হয়ে থাকে না, ডিসচার্জের জন্য আলাদা মেকানিক্যাল থেকে, কিন্তু রোটরি কম্প্রেসরের মধ্যে এরকম কোনো পাইপ নেই। সম্পূর্ণ কম্প্রেসরটা আগলা খোলা একটা পাম্প, এর ভিতরে পাম্প তৈরি হচ্ছে এবং এই বাতাসটা এই এতটুক জায়গা দিয়ে বের হয়ে যাচ্ছে। আমরা যদি দেখাই তাহলে কাটা কম্প্রেসর আমার এখানে আছে, একটু আমি দেখাইতেছি। এখন এই আমার কাছে আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ডিসচার্জ পাইপ দেখা গেছে, এটা কারোর সাথে সংযুক্ত না, এরকম খোলাই থাকবে, উপরে ঢাকনা। আর এই যে 3টা পিন, কমন রানিং স্টার্টিং এর 3টা পিন, এই কমন পিনটার সাথে কিন্তু ওভারলোড লাগবে। এই যে নিচে আইসা একটা কানেক্টর লাগবে, উপরে আইসা আবার কি হবে? 3টা কানেক্টর হবে। তাহলে কমনটা নিচের কমনের ভিতরেই ওভারলোডটা লাগানো থাকবে, মনে থাকবে? আচ্ছা, এখন আসেন ইকোমোলেটরের কাজ কি? তরল রেফ্রিজারেন্টকে বাষ্পে পরিণত করা। ক্যাপাসিটরের কাজ কি? স্টার্টিং টর্ক বৃদ্ধি করে কম্প্রেসরকে রানিং করা। রানিং ক্যাপাসিটর মানে কি? সব সময় লাগানো থাকবে, যতক্ষণ কম্প্রেসর চলবে
ততক্ষণ ক্যাপাসিটর তাকে শক্তি প্রদান করবে রানিং হওয়ার জন্য। মনে থাকবে, তাহলে সিঙ্গেল ফেজ যে কোনো এসির কম্প্রেসারকে চালাইতে হলে রানিং ক্যাপাসিটর প্রয়োজন, এবং ক্যাপাসিটরটা রানিং এবং স্টার্টিং কয়েলের সঙ্গে সংযুক্ত থাকে। রানিং কয়েলের সাথে থাকে প্যারালালে, স্টার্টিং কয়েলের সাথে থাকে কি সিরিজে। কিভাবে সিরিজ হলো, এটা এখানে আইসা শেষ আর নাই, কিন্তু এটার থেকে এটা সিরিজ, কারণ এই দিকটা ঢুকিয়া এই দিকটা বেরিয়ে যাচ্ছে, স্টার্টিং কয়েলে যাচ্ছে, আর এইটার মধ্যে কি আছে সরাসরি লাইন চলে গেছে। তাইলে রানিং কয়েলের সাথে কি প্যারালাল, স্টার্টিং কয়েলের সাথে সিরিজ কানেকশন। মনে থাকবে? ঠিক আছে। বুঝি নাই এমন কেউ আছেন যে ক্যাপাসিটরের কানেকশন বুঝি নাই? বুঝতে পারছি সবাই? দু একজনের মনে হয় এলোমেলো আছে নাকি? প্রথম প্রথম ক্লাস একটু এলোমেলো থাকাটা স্বাভাবিক, কিন্তু এটা ড্রয়িংটা অঙ্কন করে নিতে হবে। যত কম্প্রেসার আছে, যত এসির যত কম্প্রেসার আছে সিঙ্গেল ফেজে, প্রত্যেকটা কম্প্রেসারে এভাবে কানেকশন থাকবে। শুধুমাত্র স্টার্টিং রানিং কমন তিনটা পিন ওহমস মিটারের সাহায্যে সঠিক ওহম নির্ণয় করে মাপযোগ বের করে নির্ধারণ করতে হবে কোনটা কমন, কোনটা রানিং, কোনটা স্টার্টিং। আর যদি সিল দেওয়া থাকে তাহলে আর মাপামাপের কোনো প্রয়োজন নাই। তবে শুধুমাত্র ভালো কম্প্রেসারে সঠিক ওহমস পাবেন। পুরা নষ্ট সিজ হওয়া কম্প্রেসারের রানিং স্টার্টিং কমনের ওহমস সঠিক মাপ পাবেন না। বোঝা গেছে? সেই ক্ষেত্রে কম্প্রেসার ভালো করে পরীক্ষা করতে হবে। তো ঠিক আছে, যারা দূর থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।